শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান বলার অপেক্ষা রাখে না। 24 জুলাই আগস্ট অভ্যুত্থান শুরু হয়েছিল বা অভ্যুত্থান হয়েছিল যে কারণে, সেটি হচ্ছে একটি নূতন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ, এইসব বিষয়গুলো নিয়ে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নানা জায়গায় মব সৃষ্টি হয়েছে, যেটিকে কেউ কেউ জাস্টিস বলতে চেয়েছে, আমরা ভায়োলেন্স বলছি। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিকে অবনতি হয়েছে। গত কিছুদিন আগে 12 ফেব্রুয়ারি ভোটের পর 1/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন রাষ্ট্রের দায়িত্ব নিল, তারপর থেকে অন্তত ধারণা করা হয়েছিল যে পরিস্থিতির পরিবর্তন হবে, কিন্তু দেখা গেল তারপরেও পরিস্থিতির তেমন একটা পরিবর্তন হয়নি। বিশেষ করে খুন, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, এই বিষয়গুলো মোটামুটি আগের মতোই হয়েছে। আমরা যখন কথা বলছি তার ঠিক আগেই, মানে বেশ কিছুদিন আগেই বেশ কয়েকটি ঘটনা গণমাধ্যম জুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। নরসিংদীতে বাবার হাত থেকে কন্যাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। ধর্ষণের বিচার চাওয়ার জন্য তাদের এই পরিণতি হয়েছে। আমরা দেখেছি পাবনার ঈশ্বরদীতে দাদিকে খুন করে নাতনিকে ধর্ষণ করা হয়েছে। আমরা দেখেছি রায়ের বাজারের ঘটনা। এইসব বিষয়গুলো তো রয়েছে, হয়তো অনেক কথা গণমাধ্যমেও আসে না। সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। আসলে সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি, কেন এই অবনতি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ, রয়েছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক জনাব শরীফউদ্দিন জুয়েল। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন অপরাধ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, কেন এই অবনতি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। আপনি শুরুতে রাষ্ট্রের রাজনীতির কথাটা বলেছেন, রাষ্ট্রের পরিবর্তন, রাজনীতির পরিবর্তনের প্রত্যাশা, প্রাপ্তি, এগুলোর কথা বলেছেন। রাষ্ট্রকে যদি আপনি একটা ট্রেন ধরেন, তাহলে রাজনীতিটা হচ্ছে সেই ট্রেনের ইঞ্জিন। এই ইঞ্জিনটা যদি ঠিক না হয়, ঠিক না থাকে, তাহলে ট্রেনটা প্রপারলি চলবে না। তার মানে কি যে আমাদের আগের ইঞ্জিনটা ভালো ছিল? না, আগের ইঞ্জিনটা ভালো ছিল না বলে আমরা একটা গণঅভ্যুত্থান করেছি। গণঅভ্যুত্থানের বেসিক জায়গাটা কি ছিল? ব্যানারটার কথা যদি মনে থাকে, বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন। কিন্তু সেই বৈষম্যটাকে আমরা অ্যাড্রেস করেছি কোনো জায়গায়? সেটা শিক্ষার বৈষম্য, আয় ব্যয়ের বৈষম্য, মানুষের সম্পদ আহরণের বৈষম্য, এবং রাষ্ট্র যে সমস্ত জায়গাগুলোতে তার সংস্কার করা উচিত ছিল সেই জায়গায় সংস্কার না করে রাষ্ট্র চলে গেল উপরিকাঠামোর কতগুলো এজেন্ডা, যে এজেন্ডাগুলো আলোচনা হয় ঢাকা ক্লাবে কফি খাইতে খাইতে, যে এজেন্ডাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অথবা বিভিন্ন পত্রিকার উপসম্পাদকীয় লেখা হয় বিশেষভাবে শহরের মানুষের যে এজেন্ডাগুলো। আপনি এখান থেকে বেরিয়ে আপনার অফিসের আশপাশে ছোট ছোট সবজির দোকানদার আছে অনেক, কারণ বাজার যেহেতু, আপনি এই মানুষগুলোর কাছে জিজ্ঞেস করবেন যে তারা কি চায়। একজন মানুষও আপনাকে বলবে না যে আমাকে একটা প্রাইভেট কারের লাইসেন্স করে দেন। একজনও বলবে না যে আমাকে টিসিবির একটা লাইসেন্স করে দেন। প্রত্যেকটা মানুষ বলবে যে আমি যে কাজটা করি এই কাজটা যাতে নির্বিঘ্নে করতে পারি, আমি এই কাজটা যাতে কোনো রকমের বাধা বিঘ্ন ছাড়া করতে পারি, সেই ধরনের একটা এনভায়রনমেন্ট আপনি আমাকে এনশিওর করে দেন। কিন্তু এই ধরনের একটা এনভায়রনমেন্ট তো একদিনে গড়ে ওঠে না, এটি অনেক দিন ধরে প্র্যাকটিসের ভেতর থেকে আস্তে আস্তে গড়ে ওঠে। আমাদের এখানে কি গত 1.5 দশকের আইন শৃঙ্খলার কথা আমরা সব থেকে বেশি বলি।
কিন্তু প্রকৃত হচ্ছে কেবলমাত্র 1.5 দশকে যে আইন শৃঙ্খলা অবস্থা খারাপ ছিল তা না, এটি আমাদের একেবারে শুরুর থেকে এই রকমের অবস্থা আছে। তবে গত 1.5 দশকের আইনের যে জায়গাটা, শাসনের যে জায়গাটা, সেটা ছিল না। আইনের শাসনের বদলে শাসকের আইনে রাষ্ট্র পরিচালিত হয়েছে। সেখান থেকে যে পরিবর্তনটা প্রত্যাশা করেছিলাম আমরা, সেই প্রত্যাশার জায়গাটায় আসেনি, এবং যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্বটা তারা যথাযথ পালন না করে কতগুলো জায়গায় তারা নিজেরাই অপরাধকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। এখন গতকালকে দেখলাম যে আমাদের সাবেক আইন উপদেষ্টা তিনি এক ধরনের অসহায়ভাবে বলছেন যে আমরা দায়িত্ব পালন করতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি, আমাদের পাশে প্রথম আলো, ডেইলি স্টারে আগুন দিয়েছে, আমরা পারিনি। কিন্তু প্রকৃত ঘটনা হলো যে এই যে জায়গাটা কেন পারেননি। সরি, একটু থামাই। উনি পরেরটায় যাবে, আসবে তো কে ঢুকাই দিতে বলছে? আপনি পরে নিয়ে না না না, তিনটা না, তা আপনি এইগুলা কথা এখন বলতেছেন এখন কেন? বললে হবে? মোটর তো কত বললো, আলে ঢুকে দিয়ে শুনতে বললো না? না না ভাই, আপনি বসেন, পরে আরেকটা ইয়ে আছে, কোনো অসুবিধা নেই। তো সাত্তার ভাই কি এগুলো দেখেন না নাকি? কি দেখেন আপনি এখান থেকে? আবার কি অনুষ্ঠান বাদ দিয়ে বলতে হচ্ছে? আমি তো ঢোকার পরে দেখছি, আমি তো এগেস্ট না। আমি আপনি জানবেন না, আপনি ওখানে বসে দেখতেছেন না? আমি কি অনুষ্ঠানের মাঝখানে এটা ইয়ে করলে তো নিজের ইয়ে নষ্ট হয়। আপনারা কোনো জিনিস বোঝেন না। এটা ওয়েট, ঠিক আছে, যান। কোন পর্যন্ত গেছিলাম? আমারও মনোযোগটা চলে গেছে। না যাবে তো, আপনি দেখছি ওইদিকে তাকাইতেছেন, হ্যাঁ। কারণ আপনি তো শরীফুদ্দিন হ্যাঁ, আমি তো জুয়েলকে তাই দেখেন। দেখি। বলছিলেন ওখান থেকে কতটুকু মনে হয় বলেছিলেন ভাইয়া? হ্যাঁ, কি বলছিল আপা? সাবেক আইন উপদেষ্টা খুব আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, অসহায়ত্ব, ঠিক আছে। কিন্তু আমি ভাবতেছি যে এটা যদি বিয়ের অনুষ্ঠান হইতো তাহলে কি হইতো? এক জামাইয়ের বদলে আরেক জামাইত কাজী অফিস হইলে তো খবর ছিল আর কি। সাত্তার ভাই, খেয়াল রাখতে হবে। যাই হোক, হ্যাঁ। তো আমাদের এখানে যাদের দায়িত্ব আছে, রোল দিয়েন, যান। তো আমাদের এখানে আইন শৃঙ্খলার যে অবস্থাটা, আমাদের আইন উপদেষ্টা দীর্ঘদিন প্রায় 1.5 বছর ব্যাপক দাপট নিয়ে যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং রাষ্ট্রের অনেকগুলো জায়গায় তিনি ভূমিকা রেখেছেন, তর্ক তৈরি করেছেন, বিতর্ক তৈরি করেছেন এবং এক ধরনের শক্তিও দেখিয়েছেন। তিনি এসে দায়িত্ব ছেড়ে দিয়ে এসে বলছেন আমাদের হাতে সব ক্ষমতা ছিল না, আমরা করতে পারিনি। তাহলে রাষ্ট্রের ভেতরে আর একটা বিকল্প রাষ্ট্র ছিল না, এটা তো ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন এটি বলা হচ্ছে যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র ছিল, আরেকটা রাষ্ট্র, সরকারের মধ্যে আরেকটা সরকার। আমাদের প্রত্যাশা এটি ছিল না। আমাদের প্রত্যাশা ছিল যে গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে পরিবর্তনটা এসেছে, এই পরিবর্তনটা একেবারে আপনাকে পুরো সমাজটাকে পরিচ্ছন্ন করে ফেলবে তা না, কিন্তু কতগুলো ইঙ্গিত অন্তত দিয়ে যাবে, থাকবে, প্রচেষ্টা থাকবে। কিন্তু আমরা সেই প্রচেষ্টাটা দেখিনি এবং তার ওই যে বারবার প্রমাণটা আসে, একেবারে ঘোষণা দিয়ে দীর্ঘদিন ধরে ওপিনিয়ন ক্রিয়েট করে তারপরে একটা দেশের সব থেকে প্রভাবশালী দুটো দৈনিক পত্রিকার অফিস পুড়িয়ে ফেলা। এই ধাক্কাটা এখনো সমাজের মধ্যে আছে। গত 1.5 বছর আমরা সব থেকে, আপা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, গত 1.5 বছর আমাদের যতগুলো ব্যর্থতা আছে, সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে আমরা আমাদের তরুণদেরকে অ্যাড্রেস করিনি। এই 15 বছরের শাসন এবং গত 1.5 বছর তাদের চোখের সামনে তার স্বজনের মৃত্যু, তার সহপাঠীর মৃত্যু এবং সমাজের মধ্যে যে উথাল পাথাল অবস্থা, এটি যে তরুণের মনস্তত্ত্বে যে প্রভাব সৃষ্টি করেছে, আমাদের রাষ্ট্র এটি কোনোভাবেই অ্যাড্রেস করেনি এবং এটি তার চিন্তার মধ্যেও আনেনি। এবং আপনি এখন দেখছেন, একটু আগে দেখলাম কি নিষ্ঠুর, ক্লাস 2তে পড়ে একটা কিশোরী শিশু, তার গলা কাটা, সে কথা বলতে পারে না, রক্ত ঝরছে, সে একটা বাগানের ভেতর থেকে বের হচ্ছে, পত্রপত্রিকা আসছে, তাকে ধর্ষণ করার পর তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তো এই যে ঘটনাগুলো, এই নিষ্ঠুরতাগুলো তো বাড়ছে, কিন্তু আমাদের প্রত্যাশা ছিল নিষ্ঠুরতা এখানে কমে আসবে, মানবিকতা বাড়বে, রাষ্ট্র তার বিভিন্ন জায়গায় তার সীমাবদ্ধতা সক্ষমতা থাকার পরেও সে কতগুলো জায়গায় মানবিক হবে। কিন্তু আমরা সেই রাষ্ট্রকে মানবিক দেখছি না। এটি আগেও যেমন ছিল, এখনো সেই পরিস্থিতি। আমি একটু আপনার কাছে শুনে আসি। খন্দকার ফরজানা রহমান, সাবেক চেয়ারম্যান অপরাধ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের সঙ্গে রয়েছেন।
খন্দকার ফারজানা রহমান শুনতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই? জি যে কথা বলছিলাম, যে 24-এর অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, যে রাষ্ট্রের তো প্রত্যাশা ছিল রাষ্ট্রের কাছে যে একটি মানবিক রাষ্ট্র হবে, শান্তি প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে, কিন্তু মানবিকতার বদলে আমরা নিষ্ঠুরতা নির্মমতা বৃদ্ধি পাচ্ছে এমনটাই দেখছি। কিভাবে দেখছেন বিষয়টা, কেন এমনটা হচ্ছে? ধন্যবাদ এবং ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা আছেন বিজ্ঞ আলোচক তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, যদি আমি এই টাইম ফ্রেমটা ধরি যে 2026-এর নির্বাচনের পরেও কেন আগের যে অপরাধগুলো বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেই জিনিসগুলো আবার কেন ফিরে আসছে, সেগুলো কেন আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই পোস্ট ইলেকশন যে ভায়োলেন্স, এটা একটা হিস্ট্রিক্যাল প্রেসিডেন্ট। আপনি প্রতি সময় দেখবেন, 2001-এও দেখবেন, 2006-এ, 2018-তে বিভিন্ন সময় আমরা দেখেছি নোয়াখালী সুবর্ণচরে, এতে বিভিন্ন সময় আমরা দেখেছি যে রাজনৈতিক ছত্রছায়ায় কিছু অপরাধ খুব সংগঠিত হয়েছে। এটা আমরা অস্বীকার করার উপায় নেই। আমার যেটা মনে হয়, এই হিস্ট্রিক্যাল প্রেসিডেন্সির সাথে সাথে আরো কিছু ইম্পর্টেন্ট বিষয়, যেমন যেটা শরীফ ভাই বলছিলেন, যে আমরা 2024-এর যেই গণ আন্দোলন, সেটার পরে যখন আমরা ধরে নিলাম যে আমরা একটা ক্ষমতার, একটা ন্যায় বিচারের একটা সমাজ পাবো, আপনি দেখেছেন যে সেই সময়কার সরকার, অন্তর্বর্তী সরকার, আমি কয়েকটা জায়গায় বলেছি যে আমার মনে হয় যতগুলো ডিসিশন, পলিটিক্যাল ডিসিশন নিয়েছেন, একটা ডিসিশনও অংশীদারিত্বের ভিতরে বা অংশীদারিত্বের মাধ্যমে না। সরকারের ভিতরে কয়টা সরকার ছিল সে সম্পর্কে আমার ধারণা নেই, কিন্তু আমি যেটা মনে করি যে আইন শৃঙ্খলা দায়িত্বে যারা ছিলেন, পুলিশ একটা মানে পুলিশ কিন্তু একটা বড় জায়গা, আমি মনে করি যে, পুলিশকে এক সাইডে করে ফেলা হয়েছিল। 60% থানায় আগস্টের সময় যেভাবে পুলিশকে অত্যাচার এবং পুলিশকে মেরে ফেলা হয়েছিল, এই পুলিশ এবং জনগণের যে সম্পর্ক উন্নয়নের জায়গাটি, সেই জায়গাটিতে আসলে আমার মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অংশীদারিত্বমূলক কোনো ডিসিশন নিতে পেরেছে বা নিয়েছেন। 1 নাম্বার। 2 নাম্বার, আরেকটা যেটা আমি বলবো, যে বিচারহীনতার যে সংস্কৃতি আমরা সবসময় বলি, সেই বিচারহীনতা সংস্কৃতিও কিন্তু অন্তর্বর্তী সরকারের, আমি মনে করি যে একটি অন্যতম, যদি মনে করেন ব্যর্থতা ব্যর্থতা, সফলতা সফলতা। কারণ আপনি দেখবেন যে বেশ কিছু সময় যখন অন্তর্বর্তীকালীন সরকারের পছন্দের কিছু রাজনৈতিক দল প্রতিবাদ করছে, সেই জায়গায় কোনো ধরনের কোনো বিচারের সংস্কৃতি আমরা দেখছি না। তো অন্য যে রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই রাজনৈতিক দলের বিভিন্ন জনকে বিভিন্ন মামলা দিয়ে, সাধারণ সাংবাদিক যারা কথা বলছে তাদেরকে বিভিন্ন হত্যা চেষ্টার মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে এক ধরনের পক্ষপাতিত্বমূলক, বৈষম্যমূলক আচরণ, আমার মনে হয় যে আইডিওলজি, যে ফিলোসফি সাধারণ মানুষ প্রাণ দিয়েছিল এই গণ আন্দোলনে, সেটা আসলে কোনোভাবে এই যে আশা, এই যে আকাঙ্ক্ষা ছিল, সেটা কোনোভাবে আসলে পূরণ হয়। এই একটা গভর্নেন্স এর একটা ট্রানজিশন, সাথে হচ্ছে আমাদের বিচার বিভাগের সংস্কৃতি, এবং আরেকটা যেটা আমি মনে করি, আমাদের কনস্টিটিউশনাল রিফর্মের নামে কনস্টিটিউশনকে যেভাবে ছিঁড়ে বিড়ে বিকৃত করা হয়েছে, সেটাও আমার মনে হয় যে কিছু কিছু রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনাস্থা এবং এক ধরনের আশঙ্কা তৈরি করেছে। আপনি দেখবেন যে আমাদের এই নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলোর ভিতরে কিছু কৌশলও কিন্তু আছে, সেটা আমাদের অস্বীকার করার উপায় নেই। আমরা দেখছি রফিক ফারহানার উপর একটি হত্যা করেছে 21শে ফেব্রুয়ারিতে, সেটা আমার মনে হয় যে মানে একটা কৌশল, সেটার একটি ফলাফল। কিন্তু সংবিধানের যে এক ধরনের সুপ্রিমেসি থাকা উচিত ছিল, সেই জায়গাটিতে আমার মনে হয় যে সুপ্রিমেসিটি নষ্ট করা হয়েছে, যার জন্য পলিটিক্যাল যে পার্টিগুলো, তাদের মধ্যে বিভিন্ন সময় মানে মতের মিল ছিল না, এবং সেই কারণেও আমার মনে হয় যে বিভিন্ন আহ, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। এবং আমরা যেভাবে দেখছি যে ডাকসু কিংবা কিছু কিছু রাজনৈতিক দল এগুলোর প্রতিক্রিয়া দিচ্ছে, আমি খুবই সাধুবাদ জানাই যে এই ধরনের অপরাধ যখন ঘটে, নারী নির্যাতন হোক কিংবা সেটা আপনার নির্বাচন পরবর্তী সহিংসতা হোক, প্রতিক্রিয়া জানানোটা খুবই জরুরি। যেই সময় দেশে মবের মতো এত বড় বড় অপরাধ ঘটছিল, আপনি দিনে দুপুরে মানুষ মেরে ফেলছেন, দরজার ভিতরে একটা বাচ্চাকে আটকিয়ে দিয়ে ওই বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছেন, তখন কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কোনো প্রতিক্রিয়া ছিল না। তো আমার মনে হয় যে আমাদের একদিকে হচ্ছে রাজনৈতিক দলগুলোর
একটা জায়গায় দেশের যে বেস্ট ইন্টারেস্ট সেখানে কোনো ধরনের অংশীদারিত্বের জায়গা নেই, এবং একই সাথে আমাদের যে এই যে কালচারাল প্রেসিডেন্ট, এই যে হিস্ট্রিক্যাল প্রেসিডেন্ট, সেগুলো আসলে কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি এই ধরনের সহিংস যে অপরাধগুলো সেগুলোর ক্ষেত্রে এক ধরনের ভূমিকা রাখে। আপনার কাছে আরেকটা বিষয় মনে হয় কিনা, আপনি যেটি বলছিলেন আপনার বক্তব্যের শুরুতে, যে রাজনৈতিক সহিংসতা, বিশেষ করে যখনই রাজনৈতিক পট পরিবর্তন হয় সেই ট্রানজ্যাকশন পিরিয়ডে, সেই জায়গাটায় আপনার কাছে মনে হয় কিনা এবার তুলনামূলকভাবে আমরা তো কোনো একটি অপরাধকেও মানে কোনোভাবেই সেটিকে সহনীয় বলতে পারি না, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার যে অপরাধ এবং এমনি ফৌজদারি যে অপরাধ, দুটো তো নিশ্চয়ই এক নয়। সেই জায়গাতে আপনার কাছে মনে হয় কিনা যে আপনি যে নোয়াখালী সুবর্ণচরের কথা বলছিলেন, কিংবা 2001-এও যদি আমরা বলি, 6-এ বলি, সংখ্যালঘু নির্যাতন, অন্যান্য বিষয়গুলো, প্রতিপক্ষের উপর আক্রমণ, সেই বিষয়গুলো এবারকার নির্বাচনের পরের অবস্থাটা আপনার কাছে কেমন মনে হয়? কম্পারেটিভলি কি সেই জায়গায় কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা? এই তুলনামূলক আলোচনাটা করা আমার মনে হয় complex। কেন বলছি, আমি একটি দৈনিক বাংলায় দেখলাম যে গত মাসে আপনার প্রায় 250টি নারী নির্যাতনের ঘটনা, 33টি রেপের কথা, প্রায় 139টি, তার মধ্যে প্রায় 60 জনের মতো ঘটনা ঘটেছে। কম্পারেটিভলি আমি আলোচনাটা আসলে জি জি, ওভারঅল যে আলোচনা সেটি তো আসলে সমাজের সব অংশকেই মানে আঁচ লাগে বা সমাজের সব অংশকেই আহত করে, এফেক্টেড করে, সুতরাং তুলনামূলক আলোচনা সেভাবে হয়তো করবার সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ। আমি একটা বিরতি নিয়ে এসে আপাই আলোচনায় আবারও ফিরবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছে বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব শরীফউদ্দিন জুয়েল, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, আইনশৃঙ্খলা পরিস্থিতির কেন এই অবনতি, নির্বাচন পরবর্তী সময়ে আমরা দেখি বিভিন্ন সময়ে বিভিন্ন সহিংসতার ঘটনা। এবার রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা সেরকম না হলেও, সহিংসতার ঘটনা না হলেও, অন্যান্য যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি সেটি নিঃসন্দেহে বেশ উদ্বেগজনক। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন সেটি যদি একটু আলোকপাত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটিএন বাংলার সকল দর্শক শুভনার্থী এবং আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রমজানের মোবারক, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা আসলে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের যে ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক একটি জাতীয় নির্বাচন, এবং একটি বাংলাদেশের একটি উৎসব মুখর জাতীয় নির্বাচন বলতে যেটা সত্যিকার অর্থে যে জিনিসটাকে বোঝায়, সেই 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনটা আমরা দেখেছি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর একটি জাতীয় নির্বাচন। আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে গত 55টি বছর, 1971 সাল পরবর্তীতে 55 বছর এরকম শান্তিপূর্ণ নির্বাচন, আসলে বাংলাদেশের মানুষ একটা ইতিহাসের একটা সাক্ষী হয়ে আমরা কিন্তু রয়ে থাকলাম। এটা অবশ্যই সে একটা ইতিহাসের অংশ আমরা হলাম, কারণ এই শান্তিপূর্ণ নির্বাচনের আগে কিন্তু দুইটি প্রধান রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল আমাদের দল বিএনপি এবং বর্তমান প্রধান বিরোধী দল জামাত ইসলামের মধ্যে নির্বাচনী বাকযুদ্ধ ছিল, নির্বাচনী উত্তেজনা ছিল, নির্বাচনী উত্তাপ ছিল, কিন্তু সেখানে কিন্তু কোনো সহিংসতার ঘটনা কিন্তু সারা দেশে এরকম কিন্তু ঘটেনি। এবং পাশাপাশি নির্বাচন পরবর্তীতে সারা বাংলাদেশে এরকম শান্তিপূর্ণ পরিবেশ এর আগে কখনো পরিলক্ষিত কিন্তু হয়নি। আমরা সেই পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং রাজনৈতিক সহিংসতামূলক সেই ধরনের রাজনৈতিক নির্বাচন উত্তর যে সহিংসতা সেগুলো কিন্তু হয়নি। এটা বাংলাদেশের রাজনীতির একটা, বলবো যে একটা নতুন যে একটা মোড় যেটা নিল, রাজনৈতিক একটা পরিবর্তন যেটা বাংলাদেশের মানুষ চেয়েছে, সেই পরিবর্তনের পথে বাংলাদেশের রাজনীতি এখন হাঁটছে, বাংলাদেশ এখন হাঁটছে, এবং ইনশাল্লাহ আমরা আগামী দিনেও সেই পরিবর্তনগুলো আমরা সে আলোকে আমরা আগাবো। এবং বিদ্যমান যে সকল সমস্যাগুলো রয়েছে, আশা করি মাত্র 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, 18ই ফেব্রুয়ারি সরকার গঠন হয়েছে, 17ই ফেব্রুয়ারি সরকার গঠন হয়েছে। আমি আশা করব ইনশাল্লাহ আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি বাংলাদেশের রাজনীতির যে মোড় পরিবর্তনগুলোর কথা বলেছে সেগুলোকে উনি বাস্তবায়ন করবেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে আপনার অন্যান্য যে বিদ্যমান আমাদের যে সামাজিক সমস্যাগুলো রয়েছে, দেখেছেন ইতিমধ্যে কিন্তু সেই সকল সমস্যার সমাধানের জন্য আমাদের প্রধানমন্ত্রী উনি সংসদ সচিবালয়ে বসে প্রতিদিন উনি মন্ত্রী পরিষদের সাথে, সচিবদের সাথে দফায় দফায় বৈঠক করে কার্যকর পদক্ষেপগুলো নিয়ে কীভাবে নিয়ে সেগুলো পরিকল্পনা করে কিন্তু সেগুলো আগেছেন, এবং সেই আলোকে উনি কিন্তু সেই সিদ্ধান্তগুলোও কিন্তু উনি নিচ্ছেন।
আপনি খেয়াল করে দেখবেন, যেমন বর্তমানে আপনার গত 4-5 দিন ধরে আমরা একটা জিনিস খেয়াল করে দেখবেন, নতুন আইজিপি নিয়োগ হওয়ার পরে উনি কিন্তু নিজে কিন্তু প্রত্যেকটা এলাকাতে কিন্তু যে আপনার যৌথ বাহিনীর যে অভিযানগুলো চলছে, বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি রোখলে কিন্তু উনি সেই জায়গায় কিন্তু সব জায়গায় কিন্তু অভিযানগুলো কিন্তু চলমান রয়েছে। এবং রমজান মাসে আমরা অতীতের সময় দেখেছি, রমজান মাসের শুরু থেকে সব জায়গায় যে একটা চাঁদাবাজদের ব্যাপক একটা দৌরাত্ম্য থাকে, চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা নাজাল হয়ে থাকে, বর্তমানে কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি কিন্তু নাই। এটা কিন্তু কার্যত কিন্তু ব্যবসায়ীর উপর গুলিবর্ষণ করা হয়েছে, এটা কিন্তু দৃশ্যমান, কিন্তু চাঁদাবাজি মানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর গুলিবর্ষণ করা হয়েছে, এমন ঘটনাও ঘটেছে এই সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই ধরনের ঘটনা কিন্তু অতীতে অনেক ঘটেছে, কিন্তু এখন কিন্তু সেই ধরনের ঘটনা কম ঘটেছে, এই জন্য কি স্বস্তি? হ্যাঁ স্বস্তি। এবং এখন পর্যন্ত এই আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উনি অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। এবং সরকারি যে প্রত্যেকটা যে উইংস যেগুলো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আপনার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ থেকে চাঁদাবাজ নিয়ন্ত্রণ থেকে শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রতিটা উইংস তারা কিন্তু সেভাবে কিন্তু ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলো কাজ করছে। এবং সেই আলোকে দেখেন মাত্র 1টি মাসও কিন্তু এখনো হয়নি। আমরা যদি এখন যে আমাদের প্রত্যাশা সমস্ত কিছু সরকারের কাছে 1 মাসের আমরা দেনা পাওনা যদি বুঝে নিতে চাই, আসলে এটা আমাদের সেটা সমীচীন হবে না। অবশ্যই আমাদের সরকারকে সময় দিতে হবে এবং আশা করি বর্তমানে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেই পদক্ষেপগুলোর আলোকেই আমাদের পরবর্তীতে সমস্ত কিছু জাতির সামনে সেগুলো দৃশ্যমান হবে বলে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। শুনে আসি জনাব শরীফুজ্জামান শরীফ, কি বলবেন? সরকারকে সময় দিতে হবে। দীর্ঘ 17 বছর একটি সরকার ছিল, সে সময় দেখেছি আমরা। এরপরে আরও 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময়ও দেখেছি। এখন আবার নতুন যে সরকার দায়িত্ব নিচ্ছে উনিও বলছেন সময় দিতে হবে। এই সময়ের জাতাকলে জাতি কতটা পিষ্ট হবে? ধন্যবাদ। জুয়েলের কথাগুলো শুনলাম, আমি তার অনেকগুলো জায়গার সাথে একমত। এই কারণে যে আপনার এখানে একটা ডিস্ট্রয় হয়ে গেছে, একটা ডিজাস্টার হয়ে গেছে, এবং যে ডিজাস্টার রাষ্ট্রের পক্ষ থেকে শাসকরা তার সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলেছিল। আইনের শাসনের বদলে শাসকের আইন যেটা বলছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন আমাদের জাহাঙ্গীর আলম সাহেব। তিনি একটা পর্যায়ে বললেন যে আগে গ্রেপ্তার করবা তারপরে মামলা দিবা। তার অর্থ হচ্ছে প্রতিহিংসার মাত্রাটা কত উপরে উঠলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আগে গ্রেপ্তার করবা তারপরে মামলা দিবা। তো একটা সমাজকে সভ্য করার জন্য সবার সহযোগিতা দরকার, এবং এটি আমি আগেও বলেছি যে রাতারাতি সম্ভব না। তবে আপনাকে চেষ্টাটা করতে হবে, বার্তাটা দিতে হবে। সরকারের চ্যালেঞ্জের জায়গাটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো, জুয়েল ভাই আছেন যুবদলের নেতা, আমি বলবো যে বিএনপির সব থেকে বড় চ্যালেঞ্জ হলো বিএনপি নিজেই বিএনপি সরকারের চ্যালেঞ্জ। বিএনপি সরকারকে সহযোগিতার জায়গা, এই কাজটাও বিএনপি করতে পারে, আবার যদি বিব্রত করতে চায় সেই কাজটিও বিএনপি করতে পারে। এবং ইতোমধ্যেই কিছু কিছু জায়গায় শুরুতেই কতগুলো দুঃখজনক ঘটনা আমরা দেখতে পাচ্ছি, আবার সরকারের তাৎক্ষণিক কতগুলো অ্যাকশনও দেখতে পাচ্ছি। কিশোরগঞ্জে যে মানুষটা উপজেলা বিএনপির সভাপতি, সরকারি গাছ কেটে নিয়ে গেলেন, তিনি বহিষ্কার হলেন, পরের দিন তিনি গ্রেপ্তার হলেন। আমরা এই কঠোরতা দেখতে চাই, এবং প্রধানমন্ত্রী এখানে কতগুলো বার্তা দেওয়ার চেষ্টা করছেন। পুরো বিএনপি পরিবার তার এই যে বার্তাটা যদি গ্রহণ না করে, তাহলে রাজনীতির জন্য, তাদের জন্য বিপর্যয় যেমন হবে, দেশের জন্য বিপর্যয় হবে। আমাদের যে সরকারটা গেল, আপনি খেয়াল করেছেন, আমাদের ডক্টর ইউনূস তিনি এসেই নিজের ট্যাক্স মাফ করে নিলেন, এবং যাওয়ার সময় আবার 1 বছরের জন্য তার সিকিউরিটির ব্যবস্থা করে নিলেন। অর্থাৎ এই ধরনের একজন ব্যক্তির জায়গা থেকে যে ধরনের সমাজটা বা যে ধরনের সার্ভিসটা আমরা চেয়েছিলাম, সেই সার্ভিসটা আমরা পাইনি। আইন শৃঙ্খলার ক্ষেত্রে পৃথিবীর কোনো দেশে আসলে অপরাধ মুক্ত না। আপনার যেটা বললেন যে নারীর উপরে নির্যাতন, আমাদের মানে ঘরের মধ্যে নারী নির্যাতিত হয়, গৃহকর্মীদের উপরে নির্যাতন করা হয়। আপনি দেখলেন যে ঢাকা শহরে একদিনে 40টা বাড়িতে গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। ধরেন, আমি উদাহরণ হিসাবে বললাম আর কি, 1 মাসে দেখা গেল 40টা বাড়িতে, তার পরের মাসে এটি আরো বেড়ে গেল 100 বাড়িতে। আচ্ছা, সরকারের পক্ষে কি ঘরের ভেতরে ডেকে এটি কন্ট্রোল করা সম্ভব? নো। কিন্তু সরকারকে যেটা করতে হবে, এই ঘটনা ঘটলে অভিযুক্ত যাতে নিষ্কৃতি না পায়, এই কাজটি হলো সরকারের। সরকারকে বার্তাটা দিতে হবে যে তুমি যে দলেরই হও না কেন,
তুমি যদি অপরাধী হও তোমাকে আমি দলীয় পরিচয়ের বিবেচনা না করে আমি তোমাকে গ্রেপ্তার করব। যাদেরকে গ্রেপ্তার করব তাদের বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার আশ্রয় নেব না, বিচারের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় দেখব না। যদি এটি সরকার করে তাহলে সবাই মিলে আমাদের সমাজটাকে তুলনামূলকভাবে বাসযোগ্য করা সম্ভব। চাঁদাবাজি এগুলো খবর আমরা পাই, নানা জায়গা থেকে খবর পাই, আবার অনেক জায়গায় খবর পাই না। তবে এই জায়গাগুলোতে সরকারকে আরও কঠোর হতে হবে। এবং আমার চ্যালেঞ্জের জায়গাটা আর একটা মনে হয়, দল এবং সরকারকে যদি আপনি এক করে ফেলেন, একাকার হয়ে যায়। আমাদের এই ধরনের যে দেশগুলোর একটা বড় চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে দল এবং সরকার আমরা এক করে ফেলি। সুতরাং আমরা ওই যে বিপর্যয়টাও ঠেকানো যায় না। এবং কতগুলো রিয়ালিটি আপনাকে মানতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপিটা রিয়ালিটি, আওয়ামী লীগ এবং বিএনপিটা রিয়ালিটি, এটি আপনাকে মেনে নিতে হবে। আওয়ামী লীগ রাজনীতিতে নাই তার খাসলতের কারণে, এটি কেউ তাকে তাড়িয়ে দেয়নি, সে তার খাসলতের কারণে পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার গ্রাউন্ডটা সে তৈরি করেছে। কিন্তু এখন তো তাদের কার্যক্রম বন্ধ আছে। তো আপনি এখানে যাই বলেন না কারণ এই নির্বাচনটা কিন্তু আবার প্রমাণ করে দিয়ে গেল যে আমাদের এখানে আওয়ামী লীগ বিএনপির যে তাদের যে পেরিফেরি, তার বাইরে এখনো ওই ধরনের কোনো শক্তি দাঁড়ায় নেই। আপনি এক ব্যক্তি নির্ভর যে দলগুলো ছিল, আমাদের মিডিয়াকে যারা একেবারে উত্তপ্ত করে রাখতেন, আপনি দেখেছেন বিএনপির সাপোর্ট নাই তো এমপি হইতে পারলো না, জামাতের সাপোর্ট নাই তো এমপি হইতে পারলো না। নিজস্ব শক্তি, এবং একটা পর্যায়ে যে তারা কিন্তু বললেনও যে আমরা নিজস্ব শক্তি গড়ে তুলতে পারিনি, তাহলে তারা কিন্তু সময় পেয়েছেন 10-15 বছর। তার অর্থ হলো এখন পর্যন্ত আপনি এই রিয়েলিটিটা আপনাকে মানতে হবে এবং এর ভেতর থেকে যতটুকু ডিজাস্টারকে আপনি প্রতিরোধ করে আপনি এখানে একটা সহনশীল পরিবেশ নিশ্চিত করতে পারেন। বলছেন জামায়াতের তো উত্থান হয়েছে। আমি রিয়েলিটির জায়গাটা এই কারণে বললাম যে আওয়ামী লীগকে আপনি এইখানে ফ্যাসিস্ট বললেন, আপনি বরিশালে যখন যাচ্ছেন তখন তার বাড়ির উঠানে গিয়ে রাতের বেলা তার কাছে ভোট চাইছেন। আপনার তখন কিন্তু এই ইকুয়েশনগুলো কাজ করছে না এবং আপনাকে এই জায়গাটায় কোনো না কোনো ভাবে, এখন তো বলছে সবাই যে যারা ফৌজদারি অপরাধী, আমি ওই জায়গাটাই আসছি। সরকার এই জায়গাটায় রাজনীতিটাকে ফ্রেশ করার সুযোগটা পেত, কিন্তু সেটি করে নাই। ওই যে বলেছে আগে ধরো তারপরে বিগত সরকারের কথা বলছি, অন্তর্বর্তী সরকারের কথা বলছি। অন্তর্বর্তী সরকারের যতটুকু সহনশীল হওয়া উচিত ছিল সেই সহনশীলতা তারা দেখায়নি এবং কোনো কোনো জায়গায় তারা এক ধরনের দুর্বলতা প্রকাশ করেছে। নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা এনসিপির নেতারা এমপি হবে এবং মন্ত্রী হবে এই কথা বলতে পারেন না। এই কথা বললে তার নিরপেক্ষতা থাকে না। এবং সরকার, আমি এখন পর্যন্ত সংস্কারের যে জায়গাগুলো আছে আমরা এগুলো নিয়ে বলছি, আমার অবজারভেশন হচ্ছে সংস্কার করার সময় কতগুলো টার্গেট রাখা হয়েছিল। সংস্কারের প্রথম টার্গেট ছিল বিএনপি। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তাকে এমনভাবে শিকল দিয়ে বেঁধে ফেলতে হবে, তার পথে পথে এমনভাবে কাটা বিছাতে হবে যাতে সে স্মুথলি পার হতে না পারে। সেই জায়গাগুলো আমি এখন দেখতে পাচ্ছি। তবে আমাদের প্রত্যাশা, নতুন একটি সরকার এসেছে, আমরা মনে করি যে তারা যে বার্তাগুলো দিচ্ছে, বিশেষ করে সরকারের প্রধান, এই বার্তাগুলোকে আমি পজিটিভলি দেখি। বাংলাদেশের এই বার্তাগুলো নিয়ে আসবো, ইতিবাচক পরিবর্তনের একটা প্রচেষ্টা দেখি। তবে তার দল যদি সহযোগিতা না করে তাহলে কোনো প্রচেষ্টাই শেষ পর্যন্ত ফলাফল আসবে। আমি এ বিষয়ে শুনবো। আরও একটা বিজ্ঞাপন বিরতি যেতে হবে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছে বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খন্দকার ফারজানা রহমান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। বিরতির আগে আমরা আলাপ করছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন এই অবনতি। বেশ কিছু প্রসঙ্গ এসেছে, রাজনৈতিক বিষয়গুলো এসেছে, সার্বিকভাবে আপনার আলোচনা শুনবো, কারণও বলবেন, পাশাপাশি উত্তরণের উপায়গুলো যদি আমরা শুনি, এবং এখানে শরীফুদ্দিন জুয়েল এবং জনাব শরীফুজ্জামান শরীফ যে বিষয়গুলো যুক্ত করেছেন সেই প্রসঙ্গ আলাপ করতে পারেন। ধন্যবাদ। দেখুন, নতুন সরকার অনেক প্রত্যাশার সরকার, তাই না? আমরা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা দেখেছি, যেহেতু তারা নির্বাচিত সরকার ছিল না, একটা ইমার্জেন্সি একটা অবস্থায় এই সরকারটি কাজ করেছে। যে প্রত্যাশা তাদের কাছে ছিল আইন শৃঙ্খলার ক্ষেত্রে বলুন, তরুণদের মোটিভেশনের ক্ষেত্রে বলুন, কিংবা যে কোনো ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখছি কি পরিমাণ একটা ধর্ষণ নেমেছে। শিক্ষকদেরকে জোর করে করে বিভিন্ন পদত্যাগ করা, শিক্ষকদেরকে পেলে ধরে মারা, এই ধরনের
বিশৃঙ্খলা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সময়, এবং সেগুলোতে আপনি দেখেছেন নির্বাচনকে কিভাবে ভূষিত করা হয়েছে। আর আমরা দেখেছি যে আমাদের সংস্কৃতির উপরে, আমাদের মুক্তিযুদ্ধের উপরে যেভাবে মানে ভয়াবহ ভাবা এসছে সরকারের সময়ে, যে কোনো ধরনের মুক্তিযুদ্ধের আলোচনা করলে একদম ধরে সবাই মিলে ধরে তাকে জেলে পুরে দিত বা পুড়িয়ে করতো। এই যে এক ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি, এই যে এক ধরনের অমানবিক পরিস্থিতি, সেখান থেকে তো আপনি মানে 1 মাসে 2 মাসে উত্তরণ করতে পারবেন না। ডেফিনেটলি আমি মনে করি যে সরকার প্রত্যাশা, সরকারের তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, আমাদের তরুণ প্রধানমন্ত্রী, সেই হিসেবে আমি মনে করি অবশ্যই তারা কিছুটা হলেও সময় তো দিতে পারে। কিন্তু কিছু কিছু জিনিস আমি একটু বলতে চাই, কিন্তু আমাদের এখানে যুব দলের নেতা জুয়েল ভাই আছেন। বিএনপির একটা বড় দুর্বলতা আমার যেটা মনে হয়, আমি খুব পলিটিক্যাল অ্যানালিস্ট না, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আমি যেটা মনে করি যে বিএনপির একটি বড় দুর্বলতা হচ্ছে তৃণমূলের যে নেতারা রয়েছে তাদের মধ্যে আমি মনে করি এক ধরনের সলিডারিটির অভাব রয়েছে। মানে যে আইডিওলজি মাননীয় প্রধানমন্ত্রী হোল্ড করছেন, সেই সেম আইডিওলজি কিন্তু সব নেতাদের মধ্যে নেই। এটা আমার মনে হয় যে সেটা স্প্রেড আউট করা, এবং ধরেন আইনের শাসন বা ন্যায় বিচার বা ন্যায় সংহিতা, এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় তৃণমূলের যে আমাদের বিএনপি রয়েছেন তাদের মধ্যে কিছুটা হলেও দুর্বলতা রয়েছে। আমি নিজেই একটি ঘটনার বা একটি জমি দখলের, আমি নিজে একটা ভিকটিম, আমার জমি দখল করা হয়েছে 5ই আগস্টের সময়, যেখানে বিএনপি কিছু নেতা নেত্রীও জড়িত ছিল, আমার লোকাল জায়গার কথা বলছি। তো আমার যেটা মনে হয় যে যেভাবে আসলে বিএনপি যারা আপনার উপদেষ্টা বা আপনার মেইন যারা রয়েছেন তাদের সাথে সাথে আমাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, যুব দল বলি কিংবা ছাত্র দল বলি, তাদের এক ধরনের আমি মনে করি সলিডারিটি বা সমন্বয়হীনতার অভাব রয়েছে। যদিও আমি শুনেছি প্রায় 4,000 নেতাকে নাকি বিভিন্ন সময় বহিষ্কার করা হয়েছে গত 1-2 বছরে, কিন্তু তারপরও কেন চাঁদাবাজি বা এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এই দলের তৃণমূলের বিভিন্ন নেতাদের দ্বারা, সেটা আসলে আমার মনে হয় ইনভেস্টিগেট করে একটি বড় এবং কার্যকর টাস্ক ফোর্স করার চিন্তা করতে পারেন বিএনপি যারা শীর্ষস্থানীয় নেতা নেত্রী রয়েছে। আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই যে দেখুন, আপনি যখন একটি সমাজ ব্যবস্থার এই পরিবর্তনটা আনতে চান, আমরা এই অবস্থা থেকে হয়তো এখন অবস্থার দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছি, সেই জায়গায় আপনি একা শুধু বিএনপির আধিপত্যবাদের মাধ্যমে কিন্তু আপনি সমাজে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের সাথে নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে, সেই ক্ষেত্রে সেটা পলিটিক্যাল ক্ষেত্রে হতে পারে, সোশিও কালচারাল ক্ষেত্রে, স্টেক হোল্ডারকে সাথে নিয়ে আমার মনে হয় যে বিএনপি একটা সমতা এবং শান্তির রাজনীতি যদি করে, তাহলে লোকাল কনটেক্সটে বলি বা জাতীয় কনটেক্সটে বলি, আমার মনে হয় অনেকখানি এই সরকার মানে সাফল্যমণ্ডিত হবে বা সফলতা আনতে পারবে। আর ওভারঅল দেশের এখন যে অবস্থা, আমরা তো দেখতে পাচ্ছি যে গত সরকারের আমলে লাখের পর লাখ যুবক কিন্তু বেকার হয়েছে, এবং আপনি দেখবেন যে আমাদের বিভিন্ন চুক্তির মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা হয়েছি সাধারণ একটা ছোট দেশ হিসেবে বা একটা উন্নয়নশীল দেশ হিসেবে। এই জায়গাগুলোতে রাষ্ট্র ডেফিনেটলি একটা কিন্তু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং জব। সেই জিনিসটাকেও আমাদের মাথায় রাখতে হবে, মানে অতিরঞ্জিত এবং ওভারনাইট আমরা আশা না করে আমার মনে হয় যে সরকারকে আমরা একটা একটা রিজনেবল টাইম পিরিয়ড দিই, এবং সরকার যদি ধরে ধরে পলিটিক্যাল, কালচারাল, সোশ্যাল, এডুকেশনাল জায়গাগুলোতে কাজ করার সুযোগ তৈরি করতে পারে, আমার মনে হয় ডেফিনেটলি এই ধরনের প্রবলেমগুলো, আমি নিজেও খুব আশাবাদী একজন মানুষ, যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি কিছুটা হলেও কমে আসবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শরীফুদ্দিন জুয়েল আপনার কাছে আসবো। শরীফুদ্দিন জুয়েল, যে বিষয়টি আপা বলছিলেন যদি বুঝে থাকি আমরা, যে বিএনপির শীর্ষ পর্যায় থেকে যে ধরনের কথা বলা হচ্ছে, যে ধরনের নতুন ধারার ইঙ্গিত দেয়া হচ্ছে রাজনীতিতে, এবং প্রতিটি জায়গায় যেই স্বচ্ছতা, স্পষ্টতা, যে বিষয়গুলো এসেছে, এবং দুর্নীতির ব্যাপারেই জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, তৃণমূল পর্যায়ে কি সেই বার্তাটি সঠিকভাবে পৌঁছছে কিনা, বা পৌঁছলেও তারা সেটি কিভাবে গ্রহণ করছে? যদিও এখানে অনেক বহিষ্কারের ঘটনা ঘটেছে, কিন্তু কাজের কাজ সেরকম হচ্ছে না, এমনটাই মনে করছেন খন্দকার ফারজানা রহমান। আপনার কাছে কি মনে হয়?
ধন্যবাদ আপনাকে। আমি খন্দকার ফারজানা পরে এই প্রসঙ্গটা আমি শুনলাম যে আসলে বিএনপির আমাদের তৃণমূল পর্যায়ের নেতারা তারা আসলে বিষয়টাকে তারা কতটুকু অবগত বা তা সেটা কতটুকু সমন্বয় হয়েছে এই কথাটা বলেছেন। দেখুন আসলে বিএনপি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বৃহৎ দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এত সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল যেখানে আপনার আমাদের এত লাখ লাখ আমাদের নেতাকর্মী, আসলে সেই তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমি আপনাদেরকে যদি একটা একদম পার্সন টু পার্সন ওয়াইজ যদি আমরা কাজ করার ক্ষেত্রে যদি বলেছেন হ্যাঁ সেটা আসলে বাংলাদেশের মতো এত একটা বড় বৃহৎ রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই জিনিসটা একদম তৃণমূলের সে পার্সন টু পার্সন সেটা আমাদের কাজ করা সেটা এখনো হয়ে সীমাবদ্ধতা রয়েছে, এটা আমি স্বীকার করি। তবে হ্যাঁ 5ই আগস্টের পর থেকে যে একটা জিনিস বলবো যে আসলে মব তৈরি করে তারপরে বিভিন্ন ধরনের আপনার যে যেমন আপার নিজেরও একটা জমির দখলের কথা আপনি যেটা বললেন যে এই ধরনের মব তৈরি করে একটা জমি দখল করা, কারো ব্যবসা বা প্রতিষ্ঠানকে দখল করা, এই ঘটনাগুলো আমরা 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি। এবং 5ই আগস্টের পর থেকে আমাদের দল যে কি পরিমাণে এই হার্ডলাইনে ছিল দলীয় শৃঙ্খলা ফেরানোর জন্য এবং দলের মধ্যে যেন আপনার বিশেষ করে এই শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ যেন দলে কোনো নেতাকর্মী সরাসরি সম্পৃক্ত না থাকে এবং তারা যেন না করে এবং তাদের বিরুদ্ধে আপনার সাংগঠনিক ব্যবস্থা থেকে শুরু করে আমরা বিভিন্ন সময় কিন্তু আইনগত ব্যবস্থা কিন্তু আমরা কিন্তু গ্রহণ করেছি। এবং এমনকি দেখেছেন আমাদের দল থেকে আমরা কিন্তু বিভিন্ন সময় আমরা কয়েকটা ঘটনাতে আমরা নিজেরাও বাদী হয়ে কিন্তু মামলা করেছি। আচ্ছা, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের রয়েছে। আমরা 5ই আগস্টের পরবর্তীতে যেমন আমি আমার যুবদলের কথা বলি, 5ই আগস্টের পরবর্তীতে আমরা কিন্তু প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক আমরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমরা কিন্তু বৈঠক করেছি 5ই আগস্টের পরবর্তীতে যে বর্তমানের সময়ের আলোকে বর্তমানে দেশ গড়ার লক্ষ্যে আমাদের নেতাকর্মীদের আমরা বিভিন্ন কর্মসূচিগুলো হাতে নিয়েছি। আমরা 31 দফা থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের দলীয় যে প্রোগ্রামগুলো আছে সেগুলোকে নিয়ে আমাদের তাদেরকে একটা প্রশিক্ষণ বা কর্মশালা আমরা করেছি। এবং এই প্রশিক্ষণ কর্মশালাগুলোর মাধ্যম দিয়ে কিন্তু আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমরা কিন্তু একটি সমন্বয়ের মধ্যে আমরা আনতে পেরেছি এবং নেতাকর্মীদেরকে একটা পুরোপুরি একটা শৃঙ্খলা যে জিনিসটা আছে সে শৃঙ্খলাবদ্ধ হয়ে তারা যেন রাজনীতি করে এবং শৃঙ্খলার বাইরে গিয়ে এবং কোনো কমান্ডের বাইরে গিয়ে সমন্বয়হীনতার কারণে যেন কোনো ধরনের কোনো কিছু যেন আমাদের সে পরিবেশগুলো যেন তৈরি না হয় সেই জন্যকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এবং অলরেডি কিন্তু আমরা এই কাজগুলো 2025 সালের আমরা জুন মাসের মধ্যেই আমাদের কিন্তু আমরা বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক একদম তৃণমূল পর্যায়ে কিন্তু আমরা কর্মশালা প্রশিক্ষণ কর্মসূচিগুলো আমরা পালন করেছি। এখন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে এখন খুব স্বাভাবিকভাবে দেখেন আমরা গত 17টি বছর মামলা হামলা নির্যাতন স্বীকার করে কতটুকু করেছি এগুলো আসলে এখন বাংলাদেশ অবগত। আমি সেই প্রসঙ্গে এসে কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আসলো এবং তাদের যখন মূল উঠলেন এনসিপি এবং জামায়াত ইসলামী। দেখেন কিছুক্ষণ আগে আমি শরীফ ভাই এই কথাটা বলেছেন যে আমি সে প্রসঙ্গে আমি একটু আসতে চাই যে আমাদের পথ কিন্তু কখনোই কিন্তু মসৃণ ছিল না। আমরা 5ই আগস্টের আগে 17টি বছর আমরা এক ধরনের আমরা দেশে আমরা আন্দোলন সংগ্রাম নির্যাতনের মাধ্যমে আমরা একটি সময় পাস করেছি এবং ঠিক 5ই আগস্টের পরবর্তীতে কিন্তু বিএনপিকে টার্গেট করে সকল কিন্তু সরকারের কর্মকাণ্ডগুলো পরিচালনা হয়েছে এবং জামায়াত ইসলামী এনসিপি তারা কিন্তু সরকারকে কিন্তু তারা প্রলুব্ধ করেছে কিন্তু ওই পথে হেঁটে আমাদেরকে টার্গেট করে বিএনপিকে কিভাবে নির্বাচন থেকে দূরে রাখা যায়, বিএনপিকে কিভাবে নির্বাচন থেকে আসতে না দেওয়া যায়, বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন যেন না হয়, এই ধরনের নানা ধরনের ষড়যন্ত্রের মধ্যে তারা কিন্তু ছিল। তারা কখনো আগে স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়েছে, স্থানীয় সরকার নির্বাচন আগের থেকে যখন তারা হলো না তারপরে তারা পিআর পদ্ধতি করতে হবে, পিআর পদ্ধতি এই পদ্ধতি ওই পদ্ধতি তারা কিন্তু নানা কিছুর মধ্যে তারা কিন্তু ছিল। সর্বশেষ কিন্তু জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে এনসিপির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বয়াসী কিন্তু বলেছিল যে আমরা কিন্তু যে কোনো সময় কিন্তু আমরা নির্বাচন বয়কট করতে পারি। এই ধরনের ষড়যন্ত্র আমাদের সমস্ত কিছু আমাদের বহন করে হওয়ার কারণে আমরা কিছু সাংগঠনিকভাবে আমাদের যে কর্মশালাগুলো যেগুলো ছিল সেটা কিছুগুলো আমরা পিছিয়ে হয়েছে সেই গতিটা অনেক। এখন আমরা সেই কর্মসূচিগুলো ইতিমধ্যে আমরা আমাদের দলের আমাদের
শীর্ষ মহলের সাথে সেগুলো আমরা আলোচনা করে আমরা এখন যেহেতু রমজান, পবিত্র রমজান মাস চলছে, রমজানের পর থেকে আমরা সেই কর্মশালাগুলোকে আমরা আগে করব। এবং একটা কথা আজকে আপনাদের টকশোর মাধ্যমে আমরা বলতে চাই, আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে যেমন সক্রিয় ছিলাম সরকার বিরোধী আন্দোলনে, এখন দেশ গড়ার লক্ষ্যে হাতে কোদাল নিয়ে আমরা আবারও দেশ গড়ার লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা এখন আমরা ঠিক সেভাবে আমরা নেমে পড়বো ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। আমরা শেষের দিকে আছি, যদি কিছু যুক্ত করেন বা প্রত্যাশার কথা শুনতে চাই। প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে বিএনপি কোনো রেজিমেন্টেড পার্টি না, এটা একটা মাল্টি ক্লাস। সুতরাং তার কালচার, তার সিকিউরিটি, তার যে বিহেভিয়ার, অনেকগুলো জায়গায় আপনার প্রত্যাশাটা পূরণ হবে না। এবং আমি মনেও করি না যে সবাইকে আপনি একেবারে বোতলের মধ্যে আটকে রাখতে পারবেন। নানা উদ্দেশ্য নিয়ে সরকারি দলে অনেকেই যুক্ত হয়, সেই সুযোগটা আপনি দিবেন কিনা এক। আবার দলের পরিচয় ব্যবহার করে যারা অপরাধ করে তাকে আইনের মুখোমুখি করা, কেবলমাত্র বহিষ্কার না। আগের যখন আমরা সমালোচনাটা করতাম সরকারের, যে বিএনপি ৭,৫০০ কর্মীকে বহিষ্কার করলো, কিন্তু তাদের কেউকেই তো সরকার অ্যারেস্ট করলো না। তার মানে হলো যে আগের সরকার তারা চেয়েছে যে বিএনপি একটা বিব্রতকর অবস্থার মুখে পড়ুক, তার কর্মীরা চাঁদাবাজি করছে, বিএনপি তাকে বহিষ্কার করছে। কিন্তু সাধারণ মানুষ তো আর সবাই জানছে না যে তাকে বহিষ্কার করা হয়েছে, তার অপরাধটা জানছে। এটা এক ধরনের কৌশলে বিএনপিকে একটা বিপদের মধ্যে ফেলা। কিন্তু এখন তো পাওয়ারে বিএনপি, সুতরাং কেবলমাত্র দৃশ্যমান ঘটনা না, অনেক ইনফরমেশন তার কাছে আসবে, যেহেতু তার প্রশাসনের উপরে তার এক ধরনের তার নজরদারিটা আছে, তার নিয়ন্ত্রণে আছে। সুতরাং এই ধরনের কেউ যদি করে, অপরাধের সাথে যুক্ত হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই তথ্যগুলো পাওয়া গেলে সম্মান ইজ্জতের জন্য না, অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যেটি ব্যবস্থা নিতে গেলে মানুষ জেনে ফেলবে, সুতরাং একটা ইমেজ নষ্ট হবে, তা না। মানে দলীয় স্বার্থের আমি ওইটাই বলেছি, দেশের স্বার্থকে প্রায়োরিটি দেওয়া। চাঁদাবাজি কিন্তু বন্ধ হয়নি, চাঁদাবাজি কিন্তু হচ্ছে, অপরাধ হচ্ছে। তবে আমরা এটাও মনে করি যে আমাদের প্রশাসন যে বিপর্যস্ত অবস্থায় পড়েছিল, সেখান থেকে তাদেরকে উঠে দাঁড়াতে সহযোগিতা করতে হবে। আমরা সমালোচনাটাও করব, একই সাথে যে যার জায়গা থেকে এই জায়গাটা সরকার যদি মানুষের সহযোগিতাটা চায়, সরকারকে সেই সহযোগিতা পাবলিক করবে। তবে সরকারের উচিত হবে অপরাধ দমনের ক্ষেত্রে দলের কোনো পরিচয় বিবেচনায় না রাখা। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা ফারজানা আপার কাছে যাব, শেষ করব। খন্দকার ফারজানা রহমান, যদি কিছু যুক্ত করেন, আমরা শেষের দিকে আছি। ছোট করে বলি, মানে আমরা আসলে অপরাধ বিজ্ঞানে এত থিওরির কথা পড়ি, কিন্তু বাংলাদেশের থিওরি অ্যাপ্লাই করতে যাই, একটা কারণেই দেখা যায় যে অপরাধীরা বিভিন্ন সময় দায় মুক্তি পেয়েছে, সেটা হচ্ছে পলিটিক্যাল কারণ। আমরা সেটা আওয়ামী লীগের সময় দেখেছি, আমরা সেটা অন্তর্বর্তীকালীন সময়ও দেখেছি, সরকারের সময় দেখেছি। কিন্তু সেইটা আমি আশা করি যে আমাদের যে নতুন সরকার, প্রত্যাশা সরকার, বিএনপি সরকার, যাতে অপরাধীকে অপরাধী হিসেবে ডিল করে বা অপরাধী হিসেবে শাস্তি প্রদান করে, দলীয় পরিচয় যাতে কখনো তার ক্ষেত্রে না হয়। এবং সেটা করাপশন হোক, সেটা ড্রাগস হোক, টেরোরিজম, যে ধরনের অপরাধের সাথে যদি বিএনপি সংশ্লিষ্টতা বা বিএনপি কোনো নেতা নেত্রী সংশ্লিষ্ট থাকে, আমার মনে হয় সেটা প্রপার তদন্তের মাধ্যমে জাস্টিস এনশিওর করা প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত তিনজন আলোচকের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো, আমাদের প্রত্যাশা অবশ্যই নতুন সরকারের কাছে, এবং সেই প্রত্যাশা তৈরি হয়েছে সরকার প্রধানের নানামুখী ইতিবাচক পদক্ষেপের কারণে, ইতিবাচক বক্তব্যের কারণে। আমরা সেই প্রত্যাশার জায়গায় আস্থা রাখতে চাই। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে যেই ঘটনা কিশোরগঞ্জে দলীয় পরিচয়ে ঘটেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং কেবলমাত্র সাংগঠনিক ব্যবস্থা নয়, তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে। ঠিক একইভাবে নরসিংদীতেও সেই একই ঘটনা ঘটেছে, দলীয় পরিচয় ব্যবহার করে যিনি অপরাধ করেছেন তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে। আমরা চাই এই ধরনের ঘটনা অব্যাহত থাকুক এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে সবাই কাজ করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।